আর বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনে নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। দেখো, কিছুক্ষণ আগেই প্রভাস মণ্ডলের দেহ কিন্তু পুলিশ নিয়ে বেরিয়ে যায়। পুলিশ যেটা বলছে যে এই প্রভাস মণ্ডলের দেহর ময়নাতদন্ত হবে কলকাতা পুলিশ মর্গে, এবং কলকাতা পুলিশ মর্গের উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছেন, তেমনটাই পুলিশ স্পষ্টত জানায়। প্রসঙ্গত বলে রাখি, এই প্রভাস মণ্ডল সেই কিন্তু এই নারকীয় যে ঘটনা ঘটেছে তার অন্যতম একজন অভিযুক্ত ছিলেন। এই প্রভাস মণ্ডলকে নিয়েই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ গতকাল সূর্যপুরে গিয়েছিলেন সেই ঘটনাস্থলে। সেখানে কিন্তু তার যে বয়ান, তার যে বক্তব্য পুলিশ রেকর্ড করেছিল এবং যা যা তথ্য পুলিশ পেয়েছিল তার ভিত্তিতে যে ঘটনা রিকনস্ট্রাকশন করা, পুনর্নির্মাণ করার, সেই কারণে কিন্তু নিয়ে যাওয়া হয় 12:45 নাগাদ। এবং সেখানে নিয়ে যাওয়ার পর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বারুইপুর পুলিশ জেলার একজন সাব ইন্সপেক্টর যার নাম রনি সরকার, সেই রনি সরকারের কিন্তু রীতিমতো যে সার্ভিস রিভলভার, সেই সার্ভিস রিভলভার আচমকাই কেড়ে নেয় প্রভাস মণ্ডল, এবং তারপরে কিন্তু সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। যেটা পুলিশ বলছে, যখন এরকম গুলি চালানোর ঘটনা ঘটে স্বাভাবিকভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং প্রভাস মণ্ডল যাতে পালিয়ে না যেতে পারে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই কারণে পুলিশ পাল্টা 2 রাউন্ড গুলি চালায়। যে গুলিটা চালিয়েছিল অর্ঘ্য মণ্ডল বলে আরেকজন সাব ইন্সপেক্টর, এবং তাতেই কিন্তু সে গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। এবং তৎক্ষণাৎ সেই রক্তাক্ত অবস্থায় প্রভাস মণ্ডলকে কিন্তু সেই গুলিবিদ্ধ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে রাতের বেলায় নিয়ে আসা হয়, এবং এখানে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তৎক্ষণাৎ হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই প্রভাস মণ্ডলের যে 2টি গুলি লেগেছিল সেটি প্রভাস মণ্ডলের বুকের ডান দিকের ঠিক পাঁজরের নিচে একটি গুলি লাগে, এবং একটি গুলি লাগে তার খানিকটা নিচে পেটের মাঝামাঝি অংশে। এই 2টি গুলি লাগাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তার পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়। পুলিশি এনকাউন্টারে যেহেতু মৃত্যু হয়েছে, সেই কারণে বারুইপুর মহকুমা হাসপাতালে সেখানে কিন্তু প্রথমত পুলিশ ইনকোয়েস্ট হয়, তারপরে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়েস্ট সম্পন্ন হয়, এবং তারপরে জুডিশিয়াল ইনকোয়েস্ট সম্পন্ন কিছুক্ষণ আগে হলো। এবং সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরাও ছিলেন, অর্থাৎ কিনা প্রভাস মণ্ডলের মা এবং তার স্ত্রী ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলার তদন্তকারী দলের আধিকারিকরা তারা ছিলেন। একবার ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ম্যাজিস্ট্রেট তিনি ইনকোয়েস্ট সম্পন্ন করেন, পরবর্তী ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আসেন, সেটা সম্পন্ন হয়, এবং তার আগে পুলিশ করে রেখেছিল। এবং সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর তার দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা পুলিশ মর্গে পাঠানো হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে, এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে, আপনাদের সাথে দেখা হয়, এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল, এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন, এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম, তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো, তারপরে আমি তোমার বাড়িতে যাব। দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, এ ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু এর জন্য দায়ী যদি কেউ থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 15 বছর যখন ক্ষমতায় ছিল, দিকে অনেক পাকশিট থেকে শুরু করে কামদুন থেকে গাইঘাটা থেকে অনেক জায়গায় গণধর্ষণ খুন হয়েছিল, সমস্ত কেস উনি তদন্ত করছিল, ওনার সিআইডি ওনার পুলিশ তদন্ত করছিল, কিন্তু একটাও ন্যায় বিচার এই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিলে রাস্তায় নামছে, কিন্তু ওনার হাতে যখন পুলিশ থেকে শুরু করে আইন থেকে শুরু করে ওনার হাতে যখন ক্ষমতায় ছিল, উনি একটা ন্যায় বিচার কেন দিতে পারেনি? ইনকাউন্টার করে যে মারা হয়েছে এটাই হলো ঠিকঠাক ওষুধ। জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ মার্ডার করলে তার ওষুধ একটাই, ইনকাউন্টার। আমরা ন্যায় বিচার পাইনি, কারণ আমরা কেন ন্যায় বিচার পাইনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচার দিতে পারেনি? ভোট ব্যাংকিং বাঁচানোর জন্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটিয়েছিল কে? তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, কামদুনি শাসন এলাকায় আনসার আলী তার সহকর্মীরা রাজত্ব চালাতো। আমার দিদি সেদিনকে বাড়ি ফিরছিল, আমার দিদির গণধর্ষণ ও খুন করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পোস্টমর্টম রিপোর্ট পুরো ভুলভাল করেছে। কোথাও গিয়ে একটু শান্তি পেলাম,
যে 13 বছর ধরে লড়াই করেছি কামদুনি মামলায়, যেখানে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল যে ধর্ষকদের আমাদের রাজ্যে কোনো জায়গা নেই, অসুর বধ শুরু হয়ে গেছে। 15 বছরের জামানায় বিগত সরকার ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদের ছেড়ে দিয়েছে এবং সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, শরীর থাকলে জ্বর জেরি হয়, এই ধরনের বার্তা দিয়েছিল বিগত সরকার। আজ নতুন সরকার আসার ফলে যেভাবে প্রশাসন স্টেপ নিল, যেভাবে ইনকাউন্টার করে মারলো, এর মতো শান্তি আগে আমরা পাইনি। আমরা কোথাও গিয়ে মেয়েরা শান্তি পেলাম। এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি, কারণ বিগত যে সরকার ছিলেন সেই সরকার তো আমরা দেখেছি যারা জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল সেই জঘন্যতম অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আজকে বিগত সরকার যদি দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন দোষীদের, তাহলে আজকে 2026-এ এসে এই একটা ফুটফুটে শিশুকে হারাতে হতো না। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে যখন তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। ইউপি 2.0 আমরা এতদিন শুনতাম ইউপি হচ্ছে এনকাউন্টার রাজ, ঠকতো সরকার। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম। এবং বিজেপি, আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আমি যতদূর জানি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা এখনো একটা দেশে বাস করি যেটা সাংবিধানিক আচারে চলে, যেটার সংবিধান হচ্ছে সুপ্রিম রুল বুক। আমরা তো ভগবদ্গীতা, বাইবেল, কুরআনের বিচারে চলি না, আমরা তো কনস্টিটিউশনে চলি। এবং আমরা বিএনএসএস, আইপিসি, সিআরপিসি যেটা ছিল, সেই বিচার ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থায় চলি। সেইখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কোনো পার্টি, কোনো সরকার বলে যে তারা দৈব বিচার হচ্ছে, এর থেকে বড় লজ্জাজনক জিনিস হতে পারে না। ভারত এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।